ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে চ্যাপ্টারের নাম কোস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। কোস্ট অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে চ্যাপ্টারের নাম এন ইন্ট্রোডাকশন টু কোস্ট টার্মস অ্যান্ড পারপোজেস। এই দুইটা চ্যাপ্টার শুধুমাত্র নামে ভিন্ন, না হলে এই দুইটা চ্যাপ্টার থেকে একই রকমের অঙ্ক পরীক্ষায় আসে। আজকে হলো 1 নম্বর ক্লাস। এই ক্লাসে শুরুতে বেসিক বিষয়গুলো আলোচনা করে বোঝাবো, তারপরে গুরুত্বপূর্ণ এই অঙ্কের সমাধানটা বোঝাবো। অঙ্কের সমাধান বোঝার আগে আমরা বেসিকটা জেনে নিব। আমাদের প্রথম প্রশ্ন হলো, এ অধ্যায়ে কোন ধরনের অঙ্কের সমাধান করতে হয়? উত্তর হলো, যে কোনো প্রোডাক্ট তৈরি করা হয় কারখানাতে একটা চূড়ান্ত প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি ব্যয় হতে পারে আমরা একটু চিন্তা করব। যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কাঁচামালের প্রয়োজন আছে, শ্রমিকের প্রয়োজন আছে, ফ্যাক্টরি ওভারহেড অথবা কারখানা উপরিব্যয়ের প্রয়োজন আছে। এই তিনটা বিষয় থেকে কাঁচামাল কি বুঝতে পারলাম, শ্রমিকও বুঝতে পারলাম, তাহলে ফ্যাক্টরি ওভারহেড অথবা কারখানা উপরিব্যয় এগুলা কি? যেমন ধরো, কারখানায় যে প্রোডাক্ট তৈরি করা হবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ খরচের প্রয়োজন আছে, জ্বালানি খরচের প্রয়োজন আছে, ফ্যাক্টরি এর ভাড়া দেওয়ার প্রয়োজন হতে পারে, ফ্যাক্টরিতে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হবে, এগুলোর অবচয় আছে এবং আমরা জানি অবচয়টাও ব্যয়ের মধ্যে পড়ে। তো এই যে ব্যয়সমূহ একটা প্রোডাক্ট তৈরি করার জন্য হয়, টোটাল ব্যয় একসাথে করে তার সাথে মুনাফা যোগ করে তারপরেই তো বিক্রি করা হবে। এই যে যাবতীয় হিসাবসমূহ করা হবে সেটা এই কোর্স শিটের মাধ্যমে, এবং এ অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আমরা এই কোর্স শিটের মাধ্যমে সমাধান করব। এই জন্য বেসিকটা আমরা প্রথমেই জেনে নিব। তাহলে আমি আলোচনা শুরু করছি। নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন, আর ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটা দেখেন। আমি একটু আগে বলেছি, চূড়ান্ত প্রোডাক্ট তৈরি করার জন্য প্রথমে কাঁচামালের একটা ব্যয়ের প্রয়োজন আছে। এখন বোঝার চেষ্টা করো, কাঁচামালের ব্যয়টা আমরা হিসাবে কিভাবে অন্তর্ভুক্ত করব। ওপেনিং র মেটেরিয়াল, বছরের প্রথমে কি পরিমাণ কাঁচামাল তোমার কাছে আছে তার সাথে যোগ করবেন পারচেজ অফ র মেটেরিয়াল, কি পরিমাণ কাঁচামাল তুমি নতুন করে ক্রয় করেছ, এইটা যোগ করে হলো তোমার টোটাল কাঁচামাল। তারপর এই টোটাল কাঁচামাল থেকে বছরের শেষে ইন্ডিং র মেটেরিয়াল, সমাপনী যে কাঁচামাল থাকবে, যদি তুমি এটা বিক করো তখন কি পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে এটা তুমি পেয়ে যাবে। এটা হয়তো অনেকে বুঝতে পারলেন না, আমি উদাহরণ দিয়ে বুঝাই। যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কাঁচামালের প্রয়োজন আছে, ওকে। তো কাঁচামালের যে ব্যয় হবে ওই ব্যয়টা আমরা আমাদের বিবরণীর মধ্যে কিভাবে আনবো? যেমন ধরো, ওপেনিং র মেটেরিয়াল বছরের প্রথমে আছে কত টাকার, ধরে নিলাম 5 টাকার। তুমি নতুন করে আরও ক্রয় করে নিয়েছো কাঁচামাল 10 টাকা, টোটাল হলো 15 টাকা, কিন্তু বছরের শেষে দেখলে কাঁচামাল মজুদ আছে 3 টাকা। তো 15 থেকে 3 টাকা মাইনাস করলে বাকি যে 12 টাকার কাঁচামাল কোথায় গেল? ব্যবহার হয়ে গেছে। তো যেটা ব্যবহার হয়ে গেছে এটা ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এটাকে বলা হয় র মেটেরিয়াল ইউজড। প্রথমে এই কাজটা আমাদের করতে হবে। তারপর ডিরেক্ট লেবার কোস্ট, এখানে যোগ করে নিতে হবে। কাঁচামালের ব্যয়ের সাথে ডিরেক্ট লেবার কোস্ট যদি আমরা যোগ করে নেই তখন আমরা প্রাইম কোস্ট অথবা মুখ্য ব্যয়টা পেয়ে যাব। এই প্রাইম কোস্ট অথবা মুখ্য ব্যয়ের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করতে হবে। এখানে আমি কয়েকটা ফ্যাক্টরি ওভারহেডের নাম লিখেছি, এর বাহিরে আরও অনেক ফ্যাক্টরি ওভারহেড অঙ্কের মধ্যে দেওয়া থাকতে পারে। যেমন ইনডাইরেক্ট মেটেরিয়াল, ইনডাইরেক্ট লেবর। ডিরেক্ট লেবর কিন্তু এই জায়গায় বসাতে হয়, আর ইনডাইরেক্ট লেবর ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে আসে। ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইকুইপমেন্ট ডেপ্রিসিয়েশন ইত্যাদি এখানে বসানোর পর টোটাল যোগ করে নেবেন। যদি যে অঙ্কের সমাধান করবেন ওই অঙ্কের মধ্যে সেল অফ স্ক্র্যাপ দেওয়া থাকে তখন এই জায়গায় মাইনাস করে নেবেন। প্রশ্ন হলো এই জায়গায় মাইনাস করব কেন? তাহলে এটা বুঝাই, সেল অফ স্ক্র্যাপ মানে ক্ষুদ্র যন্ত্রাংশ। ওই ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন করতে গিয়ে অনেক ক্ষুদ্র যন্ত্রাংশ বেঁচে গেছে, ক্ষুদ্র কিছু অংশ বেঁচে গেছে যেটা বিক্রি করা হয়েছে। সেল মানে বিক্রি, যেটা বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে। তাহলে ব্যয় থেকে এটা মাইনাস করে দেই, ব্যয় থেকে এটা মাইনাস করা উচিত সঠিক হিসাবটা রাখার জন্য। বোঝাতে পেরেছি? এই জন্য ফ্যাক্টরি ওভারহেডের ওইখানে সেল অফ স্ক্র্যাপটা এই জায়গায় মাইনাস করা হবে। মাইনাস করে দিলেই ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট আমরা এখানে পেয়ে যাব। তার আগে টাকাটা এখানে আমরা বসাবো ফ্যাক্টরি ওভারহেডের, তখন ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট আমরা এই জায়গায় পেয়ে যাই। আমাদের অঙ্কের মধ্যে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং ফিনিশ কোর্স, এন্ডিং ফিনিশ কোর্স দেওয়া থাকবে।
তখন আমরা কাজ কিভাবে করব, যে বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস আমরা এখানে যোগ করে নিব, যোগ করার পর একটা টাকা পাবো, তার সাথে এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস যদি এখানে বিগ করে নেই, কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড এই জায়গায় পেয়ে যাব। আমার এই ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখো, আর এখানে আমি যা লিখেছি এটা খাতার মধ্যে তুলবেন, ওইটা আয়ত্ত করবেন। আগে ক্লাসগুলো দেখেন, অঙ্কের সমাধানগুলো বুঝেন, তারপর এটা খাতার মধ্যে তুলবেন, একেবারে সহজ মনে হবে। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচারের সাথে বিগিনিং ফিনিশ কোর্স আমরা এখানে যোগ করব, এন্ডিং ফিনিশ কোর্স আমরা এখানে বিগ করব, কস্ট অফ গুডস সোল্ড আমরা এখানে পেয়ে যাব। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে যদি যোগ করি আমরা টোটাল কোস্ট পেয়ে যাব। তারপর টোটাল কোস্টের সাথে আমরা কি পরিমাণ প্রফিট করব এটা যদি যোগ করি, সেলস অথবা বিক্রয় মূল্যের পরিমাণটা আমরা এই জায়গায় পেয়ে যাব। আচ্ছা, তারপর তোমাদের ইনকাম স্টেটমেন্ট বাহির করার প্রয়োজন পড়তে পারে। ইনকাম স্টেটমেন্ট বাহির করার জন্য তোমরা যারা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এই বই পড়ে আসছো, ফিনান্সিয়াল স্টেটমেন্ট নামে তোমাদের যে অধ্যায়টি আছে, ও অধ্যায়ের মধ্যে বিশদায় বিবরণী অথবা আয় বিবরণী অথবা ইনকাম স্টেটমেন্ট এই জাতীয় অঙ্কের সমাধান তোমরা করেছো। প্রথমেই সেলস আসে, সেলসের টাকাটা বসানো হলো, ওই সেলস থেকে বিক্রয় ফেরত অথবা বিক্রয় বাট্টা ওইটাও মাইনাস করা হয়। অঙ্কের মধ্যে যদি দেওয়া থাকে বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা, এখানে মাইনাস করে দিবেন। তো এত কিছু অঙ্কের মধ্যে দেওয়া নাও থাকতে পারে, আমি সংক্ষেপ করে নিচ্ছি। সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে গ্রস প্রফিট পাওয়া যায়। প্রশ্ন হলো, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করে গ্রস প্রফিট অথবা মোট মুনাফা পাওয়া যায় কিভাবে? তুমি যে বিক্রয় করেছো, এখানে প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যয়সমূহ যোগ করে তুমি যে বিক্রয় করেছো, যে প্রোডাক্টটা বিক্রি করেছো, ওইটার পিছনে তোমার কারখানাতে কি পরিমাণ ব্যয় হয়েছে সেটা বাহির করতে হবে, ওইটা হলো কোস্ট অফ গুডস সোল্ড। যেমন ধরো, শুরুতে কাঁচামালের ব্যয় বাহির করেছো, র মেটেরিয়াল ইউজড, প্রাইম কোস্ট বাহির করেছো, মুখ্য ব্যয়, ফ্যাক্টরি কোস্ট বাহির করেছো, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস, এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস, বিগিনিং ফিনিশ কোর্স, এন্ডিং ফিনিশ কোর্স, এগুলো সমন্বয় করে কোস্ট অফ গুডস সোল্ড তুমি যেটা বাহির করেছো, এইটা হচ্ছে এই পণ্যের পেছনে তোমার ব্যয় হয়েছে, এটা হলো কোস্ট অফ গুডস সোল্ড। তুমি যেই টাকায় বিক্রি করেছো, যেই পণ্য বিক্রি করেছো, এইটার ব্যয় হয়েছে যেটা, ওইটা কোস্ট অফ গুডস সোল্ড। তাহলে বিক্রয় মূল্য থেকে যেই পণ্যটা বিক্রয় করেছো ওইটার ব্যয় যদি মাইনাস করি, বাকি যে টাকা এটা তোমার মোট মুনাফা। এখন এই পণ্য বিক্রি করতে গিয়ে তোমার আরও বাজারজাতকরণে অনেক ব্যয় হয়েছে, যেমন ধরো কর্মচারী বেতন দিতে হয়েছে, তারপর বিজ্ঞাপনের জন্য টাকা খরচ হয়েছে, সেলিং এক্সপেন্স, এই জাতীয় অপারেটিং এক্সপেন্সগুলো তোমাকে মাইনাস করে তবেই না তুমি নেট মুনাফাটা পাবে। এই জন্য গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স সমূহ এখানে মাইনাস করলেই নেট ইনকামটা পাওয়া যাবে। এখানে আমি সংক্ষিপ্ত করে নিয়েছি, এটা জানলেই তোমাদের চলবে। এই হচ্ছে মোটামুটি বেসিক আলোচনা এই চ্যাপ্টারের অঙ্কের সমাধান করার জন্য। এখন আমরা অঙ্কের সমাধানে যাচ্ছি। আমি একবার প্রশ্নটা পড়ে নিব। The following information has been taken from the accounting record of ClearSeal Company for last year. সেলিং এক্সপেন্স 1,40,000 টাকা, র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 90,000 টাকা। প্রথমে কি পরিমাণ কাঁচামাল তোমার মজুদ আছে, র মেটেরিয়াল ইনভেন্টরি বা কাঁচামাল, ওইটা প্রথমেই বসে। আর র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 তারিখ 60,000 টাকা। ইউটিলিটিস ফ্যাক্টরি, ফ্যাক্টরিয়ার সাথে ইউটিলিটিস আসছে মানে এটা ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরিব্যয়ের মধ্যে পড়বে। টাকার পরিমাণটা দেখে নিও। ডিরেক্ট লেবার কোস্ট আছে, আমরা জানি ডিরেক্ট লেবার কোস্ট কোথায় যাবে, আমি আবারও দেখাবো। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি, ফ্যাক্টরি ওভারহেড, পারচেজ অফ র মেটেরিয়াল, নতুন করে কি পরিমাণ কাঁচামাল ক্রয় করা হয়েছে, সেলসের বাংলা অর্থ হলো বিক্রয়। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি, তো ইন্স্যুরেন্স ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি ওভারহেড। সাপ্লাইজ ফ্যাক্টরি, ফ্যাক্টরি ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে। ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবারটা ফ্যাক্টরি ওভারহেড। মেনটেন্যান্স ফ্যাক্টরি, এটাও ফ্যাক্টরি ওভারহেড। ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি জানুয়ারি 1 মানে বিগিনিং, ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি ডিসেম্বর 31 মানে ক্লোজিং। ফিনিশ কোর্স ইনভেন্টরি জানুয়ারি 1 বিগিনিং, ফিনিশ কোর্স ইনভেন্টরি ডিসেম্বর 31 ক্লোজিং, সমাপনী। Management wants this data organized in a better format so that financial statement can be prepared for the year. তো ব্যবস্থাপনা চাচ্ছে যে এই ডাটাগুলোকে ভালোভাবে সাজিয়ে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য, এবং আমাদের রিকোয়ারমেন্ট প্রিপেয়ার এন ইনকাম স্টেটমেন্ট, একটা ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী তৈরি করার জন্য বলা হয়েছে। আয় বিবরণী তৈরি করার জন্য একটু আগেই আমরা জেনে আসছি যে সেলস থেকে, বিক্রয় থেকে 25 লক্ষ,
বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস করা হবে। কিন্তু আমাদের এই অঙ্কের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ দেওয়া নেই, যেটা আমাদের বাহির করতে হবে কোডশিট নির্ণয় করার মাধ্যমে। ওই জন্য মূলত এই অঙ্কের মধ্যে শুরুতে কোডশিট নির্ণয় করার প্রয়োজন পড়ে, এই জন্য কোডশিটটা তৈরি করব। তো আগে আমরা কোডশিট তৈরি করব। এখন কোডশিট তৈরি করার জন্য শুরুতে আমি আবার তোমাদের ওই চকটা দেখিয়ে দিচ্ছি। একই নিয়ম, ওইটা নিয়ম অনুযায়ী আমরা ওপেনিং র মেটেরিয়াল প্রথমেই আনবো, পারচেজ অফ র মেটেরিয়াল যোগ করবো, এন্ডিং র মেটেরিয়াল বিয়োগ করে র মেটেরিয়াল ইউজটা পেয়ে যাব। তার সাথে ডিরেক্ট লেবার কস্ট যোগ করে প্রাইম কোস্ট, তার সাথে ফ্যাক্টরি ওভারহেড সমূহ যোগ করব। সেল অফ স্ক্র্যাপ দেওয়া থাকলে এটা এই জায়গায় মাইনাস করে ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট, বিগিনিং ওয়ার্ক ইন প্রসেস যোগ এন্ডিং ওয়ার্ক ইন প্রসেস বিয়োগ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, বিগিনিং ফিনিশ গুডস লেস এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করে কস্ট অফ গুডস সোল্ড। আর যেহেতু আমাদের কস্ট অফ গুডস সোল্ড বাইর করার প্রয়োজন আজকের অঙ্কের মধ্যে, শুধুমাত্র এতটুকুই আমি করব। আর অঙ্কের মধ্যে উত্তরটা দেওয়া আছে যে কি পরিমাণ বিক্রয় হয়েছে সেলস, এটা দেওয়া আছে। আর ইনকাম স্টেটমেন্ট বাহির করার জন্য আমি সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাহির করে মাইনাস করে গ্রস প্রফিটটা পেয়ে যাব। দেন অপারেটিং এক্সপেন্স সমূহ যদি এখানে বিয়োগ করে দিই, নেট ইনকামটা আমি পেয়ে যাব। তখন ইনকাম স্টেটমেন্ট তৈরি হয়ে যায়। সকল শিক্ষার্থীরা আমরা এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখেন, তাহলে দেখতে কোনো অসুবিধা হবে না। আমি প্রশ্নটা এই জায়গায় রেখে দিলাম, আর উত্তরটা আমি তোমাদের খুব সহজে এখানে বুঝিয়ে দিচ্ছি। ক্লিয়ার সিল কোম্পানি শিডিউল অফ কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড ফর দি ইয়ার ইন্ডেড ডিসেম্বর 31। শুরুতে আনতে হবে বছরের প্রথমে কি পরিমাণ কাঁচামাল আছে, 90,000 টাকার। ওই যে দেখো র মেটেরিয়াল ইনভেন্টরি জানুয়ারি 1, 90,000 টাকা, সেটা আনা হয়েছে। তারপর নিয়ম ছিল কোডশিটে নতুন করে কি পরিমাণ কাঁচামাল ক্রয় করেছ, পারচেজ অফ র মেটেরিয়াল 7,50,000 টাকা, এড পারচেজ অফ র মেটেরিয়াল 7,50,000 টাকা এখানে আনা হয়েছে, যোগ করে নাও 8,40,000 টাকা। তারপর র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 তারিখে কি পরিমাণ মজুদ ছিল, এটা মাইনাস করতে হবে। র মেটেরিয়াল ইনভেন্টরি ডিসেম্বর 31 তারিখে 60,000 টাকা মজুদ ছিল। যদি 8,40,000 থেকে 60,000 মাইনাস করি, তখন কি পরিমাণ কাঁচামাল ব্যবহার হয়েছে, র মেটেরিয়াল ইউজড 7,80,000 টাকা এখানে আমরা খুব সহজে পেয়ে যাই। অর্থাৎ প্রোডাক্ট তৈরি করার জন্য আমার কাঁচামালের যে ব্যয়টা হয়েছে 7,80,000 টাকা। আমি আশা করব সকল শিক্ষার্থীরা এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন। তারপর নিয়ম হলো ডিরেক্ট লেবার কোস্ট, এই যে দেওয়া আছে ডিরেক্ট লেবার কোস্টের পরিমাণ 1,50,000 টাকা। ডিরেক্ট লেবার কোস্ট এখানে যোগ করে নিতে হবে, যোগ করে নিলাম, পেয়ে যাব প্রাইম কোস্ট অথবা মুখ্য ব্যয়। তারপর নিয়ম হলো এখানে ফ্যাক্টরি ওভারহেড অথবা ম্যানুফ্যাকচারিং ওভারহেড, যে কোনো একটা নাম এখানে থাকতে পারে, এটা এখানে যোগ করে নিতে হবে। আমরা যদি লক্ষ্য করি, দেখো ইউটিলিটিস ফ্যাক্টরি একটা আছে 34,000 টাকা, এটা ফ্যাক্টরি ওভারহেড। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি একটা আছে 1,62,000 টাকা, তো ইউটিলিটিস ফ্যাক্টরি 34,000, ডেপ্রিসিয়েশন ফ্যাক্টরি 1,62,000, সেলস তো আসবে না। ইন্স্যুরেন্স ফ্যাক্টরি 40,000, একটা একটা করে বুঝিয়ে দেই। সাপ্লাইজ ফ্যাক্টরি 15,000, তারপর ইনডাইরেক্ট লেবার 3 লক্ষ টাকা, মেনটেন্যান্স ফ্যাক্টরি 87,000। এর বাইরে তুমি আর একটু ফ্যাক্টরি ওভারহেড এখানে পাবে না। আর এগুলা যে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে, যেহেতু সাথে ফ্যাক্টরি আছে, আর ইনডাইরেক্ট লেবার ইনডাইরেক্ট মেটেরিয়াল এগুলা ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে পড়ে, অথবা এটার আরেকটা নাম হতে পারে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তখন টোটাল ওভারহেড কোস্ট 6,40,000। উপরের ব্যয় প্রাইম কোস্ট আর টোটাল ওভারহেড বা ওয়ার্ক কোস্ট, তো যাই হোক মানে টোটাল ফ্যাক্টরি কোস্ট, এটা যোগ করে দিলে টোটাল ম্যানুফ্যাকচারিং কোস্ট 15,70,000 পাওয়া যায়। আবার এটার নাম হতে পারে টোটাল ফ্যাক্টরি কোস্ট অথবা ওয়ার্ক কোস্ট। তারপর এই যে ওয়ার্ক ইন প্রসেস জানুয়ারির 1 তারিখ, ওয়ার্ক ইন প্রসেস ডিসেম্বরের 31 তারিখ, ওইটা যোগবিয়োগ করে নিতে হয়। ওয়ার্ক ইন প্রসেস ইনভেন্টরি জানুয়ারির 1 তারিখ 1,80,000, যোগ করলে 17,50,000। ওয়ার্ক ইন প্রসেস ডিসেম্বরের 31 তারিখ 1 লক্ষ টাকা বিয়োগ করলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 16,50,000। আমরা কস্ট অফ গুডস সোল্ড বাহির করার জন্য এই অঙ্কের সমাধানটা করছি। যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড এখানে ধারাবাহিক বাহির করে নিতাম তাও হয়ে যেত। সমাধানটা যেহেতু আমি বই থেকে বোঝাচ্ছি, তো বইয়ের মধ্যে এখানে যেটা করা হয়েছে যে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড 16,50,000, এটা ঠিক আছে।
এটার সাথে বিগিনিং যে ফিনিশ কোর্স 2,60,000, ওইটা দেখো এখানে প্রথমেই যোগ করা হয়েছে। যোগ করলে 19,10,000 টাকা হয়। এবং এন্ডিং যে ফিনিশ কোর্স ওইটা এখানে বিগ করা হয়েছে 2,10,000। বিগ করে দিলে কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ 17 লক্ষ টাকা হয়ে যায়। অর্থাৎ যেই পণ্য এখানে বিক্রয় করা হয়েছে 25 লক্ষ টাকা দিয়ে, ওই পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় অথবা কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ হলো 17 লক্ষ টাকা। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। এখন ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। পুনরায় আমি প্রশ্নটা এই জায়গায় রাখলাম আর ইনকাম স্টেটমেন্টটা তোমাদের এখানে বাইর করে বোঝাচ্ছি। ইনকাম স্টেটমেন্টের নিয়ম ছিল শুরুতেই সেলস আনতে হয়। সেলস 25 লক্ষ টাকা। কস্ট অফ গুডস সোল্ড যেটা এর আগে আমরা পেয়েছি, এখানে যেটা পেয়েছি, তখন গ্রস মার্জিন বা গ্রস প্রফিট 8 লক্ষ টাকা মোট মুনাফা হয়। এখন মাইনাস করতে হবে অপারেটিং এক্সপেন্স অথবা সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এখানে একটা আছে সেলিং এক্সপেন্স 1,40,000, আরেকটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 2,70,000, যোগ করলে 4,10,000। উপরের 8 লক্ষ টাকা থেকে এই 4,10,000 যদি আমরা মাইনাস করে দেই, তখন নেট অপারেটিং ইনকাম বা নেট ইনকাম 3,90,000 টাকা আমাদের অঙ্কর উত্তরটা চলে আসে। এখন এই যে আমরা অঙ্কের সমাধানটা করলাম, আমরা এই অঙ্কের সমাধানটা করেছি এই কোর্সশিটের উপর ভিত্তি করে। এটা হলো আমাদের বেসিক আলোচনা, এই জন্য ক্লাসের প্রথমে এটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন খাতা কলম এটা তুলে নাও, আয়ত্ত করো, পরবর্তী ক্লাসগুলো দেখো, তখন এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের কাছে একেবারে সহজ হয়ে যাবে।